এবার কেন্দ্রের মতোই পশ্চিমবঙ্গেও উগ্রপন্থী রাজনীতির উত্থানের আশঙ্কা কতটুকু? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। লেওঠেলা, পশ্চিমবঙ্গের মমতা অধ্যায় শেষ। বাংলাদেশে ইসলামী মূল্যবোধ আর জনপ্রিয়তার প্রবাহকে যারা ভয় পায় বা পছন্দ করছে না বা স্বাধীনতাহীনতা বোঝায়, তারা এখন কি বলবে? অথচ এদেশে ইসলামিক কালচার হচ্ছে বলা যায় একরকম উদারতারই কালচার। সাম্প্রদায়িক হাঙ্গামা এখানে নেই বললেই চলে। নানা ধর্ম ও সংস্কৃতির মানুষ এখানে দীর্ঘদিন ধরে সহাবস্থান করে সুখে শান্তিতে বসবাস করছে। হাসিনার পতনের পর ভারতীয় প্রোপাগান্ডায় ব্যর্থ চেষ্টা করেও তারা প্রমাণ করতে অসমর্থ হয়েছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো কোনো ঘটনা ঘটেছে। ভারতের অভ্যন্তরে মুসলমানদের ওপর কি হচ্ছে তা কি আর নতুন করে বলার অপেক্ষা রাখে? সেখানে মসজিদ, মাদ্রাসা ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে। ঐতিহাসিক পুরাকীর্তি, মুসলমানদের এবাদত বন্দেগী ও সংস্কৃতির স্মৃতি বিজড়িত বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। ঈদের সময় নামাজে বাধা, কোরবানির সময় পশু জবাইয়ে বাধা, জোরে জোরে মাইকে আজান দিতে বাধা, প্রায় প্রতিদিনই গরু জবাই ও হালাল গোমাংস খাওয়ার ক্ষেত্রে পিটিয়ে মারার ঘটনা। এগুলো যেন সাধারণ ভাত, মাছ, রুটি ওই উগ্র মৌলবাদী হিন্দুদের কাছে। মোদি রাষ্ট্রীয় সিস্টেম ব্যবহার করেই তা করে যাচ্ছে। আইনও তাতে সায় দিচ্ছে। ফলে এমন একটি সময়ে মমতার মতো কিছুটা সহনশীল নেত্রীর হাত থেকে যখন উগ্রবাদীদের হাতে ক্ষমতা চলে এলো, তখন পরিস্থিতি কি হতে পারে তা যেন সহজেই আন্দাজ করা যায়। এ অবস্থায় বাংলাদেশ আসলে কোন কৌশল হাতে নেবে তাই যেন দেখার বিষয়। যদিও কেউ কেউ বলছেন বাংলাদেশে এখন যে সরকার ক্ষমতায় আছে তাতে ভারতের সাথে সম্পর্কে কোনো খারাপ প্রভাব পড়বে বলে মনে হয় না। তবে হ্যাঁ, যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসতো তাহলে এটা নিয়ে এক মহাগ্যাঞ্জাম শুরু হয়ে যেত। 24-এর বিপ্লবের পর এমনিতেই বাংলাদেশের বিপ্লবী সাধারণ মানুষ ভারতের মোড়লগিরি ও শোষণ নীতির ফলে 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে পুরো সময়টির জন্য ভারতকে দোষারোপ করে আসছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে নানা ধরনের আলোচনা ও নানামুখী বিশ্লেষণ চলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে। বিশেষ করে প্রায় 1.5 দশক পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা থেকে বিদায় এবং প্রথমবারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার প্রভাব কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের মধ্যে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু ও পুশ ইন কিংবা পুশ ব্যাক ইস্যুর মতো দ্বিপক্ষীয় ইস্যুগুলোতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও আলোচনা, কৌতূহল ও উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। নির্বাচনের আগে কিছু ভারতীয় নেতার বাংলাদেশ নিয়ে করা বিভিন্ন মন্তব্য নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পাশাপাশি বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা আরও বেড়ে যায় কিনা সেই উদ্বেগও আছে অনেকের মধ্যে। কোনো কোনো দল বলছে নির্বাচনের আগে বিজেপি নেতাদের কেউ কেউ বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন যেগুলো তাদের মতে দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। বাংলাদেশ সরকারের দিক থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ওদিকে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে মমতার তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজয়ী হয়েছে বিজেপি। এমনকি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়েছিল, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর আগে থেকেই বাংলাদেশের কিছু রাজনৈতিক দল সবসময়ই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের উপর কর্তৃত্ব তৈরির অভিযোগ করে আসছে। এমনকি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও এর প্রতিফলন দেখা গেছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগানও শোনা গেছে ঢাকার রাস্তায়। অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার বিভিন্ন ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয় বলে অভিযোগ করা হয়।
এবং এর জের ধরে ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনাও ঘটেছিল। ভারতের পণ্য বয়কটের ডাক, ঢাকায় ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ করে দেয়া, বিভিন্ন বাণিজ্য সুবিধা তুলে নেয়া, ভারতে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলতে না যাওয়া, এমন অনেক ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। যদিও বাংলাদেশে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর সম্পর্ক উন্নয়নের জন্য উভয় দেশের সরকারের দিক থেকেই দৃশ্যমান চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করে এসেছেন। ওই সফরের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল বলে মনে করা হলেও ওই সময়ে তিস্তা নদীর পানি ইস্যুটির সমাধান করা যায়নি, মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কারণে। তিনি প্রকাশ্যেই এর বিরোধিতা করেছিলেন। আবার এবারে নির্বাচনের আগে বিভিন্ন সময়ে ভারতের বেশ কয়েকজন বিজেপি নেতা বাংলাদেশ সম্পর্কে যেসব মন্তব্য করেছেন সেগুলো এদেশে প্রতিক্রিয়া তৈরি করেছে বলে অনেকে মনে করেন। এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল কোন দিকে যায় সেদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও দৃষ্টি ছিল। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সময়ে সেখানকার কিছু নেতা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন, যা দুঃখজনক। পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বড় সীমান্ত আছে এবং সম্পর্কের মাত্রা বহুমাত্রিক। এর মধ্যে এ ধরনের মন্তব্য সামনেও আসতে থাকলে সেটি দেশে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, আমরা আগে থেকেই পর্যবেক্ষণ করছিলাম, নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপি অগণতান্ত্রিক চেষ্টা করছে, এমন অভিযোগ ভারতীয় সংবাদ মাধ্যমেই আমরা দেখেছি। ভোটার তালিকাকে টার্গেট করে তারা যা করেছে সেটিকেও গণতান্ত্রিক মনে হয়নি। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব পড়বে না এবং বাংলাদেশের উগ্রবাদীদের উৎসাহিত হবার আশঙ্কা তারাও খুব একটা দেখছে না। তিনি আরো বলেন, তবে তাদের হিন্দুত্ববাদিতা, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদিতা আমাদের উদ্বেগের বড় কারণ। মুসলিমের ওপর যে নিগ্রহের ঘটনা সেটি তো প্রায় সবসময় দেখা যায়। ভারত ধর্মনিরপেক্ষ থাকলে তো অন্য ধর্মের লোকেরা নিরাপদে থাকত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের রাষ্ট্র ও সরকারের সহায়তা নিয়েই তো আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করেছিল এবং শেখ হাসিনা তাদের প্রশ্রয়েই আছেন। বিজেপি সরকার তো তাকে সহায়তা করছে, এখন তারা আরও শেল্টার পেয়ে ষড়যন্ত্র বাড়াতে পারে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানকার মানুষ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকারের চর্চা করছে। তবে নিকটতম প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যারাই ক্ষমতায় থাকুক দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং এ থেকে মানুষ উপকৃত হবে। পারস্পরিক ন্যায়পরায়ণতার ভিত্তিতে নিশ্চয়ই দুই দেশ সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে জানান তিনি। কমিউনিস্ট পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের মধ্য দিয়ে একটি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলো এবং এটিও সত্যি যে একই ধরনের সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশেও আছে। তিনি বলেন, বৈশ্বিক রাজনীতি বিশ্লেষণ করলে বোঝা যাবে ভারতবর্ষের রাজনীতিও একই সংকটে নিপতিত। সেখানে যারাই ক্ষমতায় আসুক বা থাকুক তাতে সংকটের সমাধান হবে না, কারণ তারা সবাই বুর্জোয়া ও কর্পোরেট শক্তির ধারক বাহক। তবে আমি বিশ্বাস করি দুই দেশের সাধারণ মানুষ গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে এই সমাজকে এগিয়ে নেবে। ওদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেই থাকুক না কেন অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যেই সরকার আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারতে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন আমাদের সাথে ইস্যুগুলো কিন্তু রয়েই যায়, ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।